নমস্কার, আমি গল্প পাঠে মৌ। আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়, কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের উপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলে। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেওয়াল পড়ল। তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটি বার মাত্র জ্বালিয়ে সে দেখলে যে দেওয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে দেওয়ালটা আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করলে অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে। কুলুকুলু কুলুকুলু ঝর্ণাধারার শব্দ, যেন পাথরের নুড়ির ওপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনেও ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে এই পাথরের দেওয়ালের ওপরে। দেওয়ালে কান পেতে শুনে ওর ধারণা আরও বদ্ধমূল হলো। দেওয়াল ফুঁড়ে যাওয়ার উপযুক্ত ফাঁক আছে কিনা টর্চের রাস্তা রাঙা আলোয় অনুসন্ধান করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে উপরের দিকে হাত দিয়ে বুঝল সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিলে। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করলে। এ ধরনের নির্ঝরের স্রোতের উজানের দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিভিয়ে সেই মহা নিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুসরণ করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। এক জায়গায় সেটা 3-4টে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিক চলে গিয়েছে ওর মনে হলো। সেখানে এসে দিশাহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখলে স্রোত নোনামুখী। আলভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন রেখে না গেলে এখানে এবার গোল পাকিয়ে যাবার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখলে স্বচ্ছ নির্মল জলধারার এপারে ওপারে দুপারেই এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথরের নুড়ির ওপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলি নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিক দূর গিয়ে আবার অনেকগুলো ফেকরি বেরিয়েছে। প্রত্যেক সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখলে। অনেকগুলো স্রোত শাখা আবার ঘুরে শঙ্কর যে দিক থেকে এসেছিল সেই দিকেই যেন ঘুরে গেল। পথে চিহ্ন রেখে গিয়েও শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হলো। একবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই আলো জেলে দেখলে জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর কুণ্ডলি পাকিয়ে আছে। অজগর ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কড়ির দানার মতো চোখে চাইতেই টর্চের আলোয় দিশাহারা হয়ে গেল। নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সাপ অতি ভয়ানক জন্তু। বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, অজগর সাপের নাগবাস থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটি বার ল্যাজ জুড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল। কি জানি কোথায় আবার কোন অজগর সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। দুটো তিনটে স্রোত শাখা পরীক্ষা করে দেখবার পরেও ও তার নিজের চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটি ক্রুশ চিহ্ন করে রেখে গিয়েছিল। এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলে সেও সোজা মুখে যায়নি। কিছু দূর গিয়েই তার নানা ফেকরি বেরিয়েছে। এক এক জায়গায় গুহার ছাদ
এত নিচু হয়ে নেমে এসেছে যে কুঁজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারলে গুহাটা সেখানে ত্রিভুজাকৃতি। সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার না করতে পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল, একটু পরেই দেখলে বহু দূরে যেন অন্ধকারের ফ্রেমে আঁটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ। এবার আর ভয় নেই। এ যাত্রার মতো সে বেঁচে গেল। শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত ৩টে। সেখানটায় গাছপালা কিছু কম, মাথার উপরে নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। সেই মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালোক খচিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিলে এ অপ্রত্যাশিত মুক্তির জন্যে। ভোর হলো, সূর্যের আলো গাছের ডালে ডালে ফুটল। শঙ্কর ভাবলে এ অমঙ্গলজনক স্থানে আর এক দণ্ডও সে থাকবে না। পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল। ফেলে না দিয়ে গুহার বিপদের স্মারকস্বরূপ সেখানা সে কাছে রেখে দিলে। পরদিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যার আগে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিল। রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখলে। সামনে যে মুক্ত প্রান্তরবৎ দেশ পড়ল, এখান থেকে এটা প্রায় ৩০০ মাইল বিস্তৃত, একেবারে জামবেশী নদীর তীর পর্যন্ত। এই ৩০০ মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে। প্রায় ১৭৫ মাইল অতি ভীষণ জনমানবহীন, জলহীন, পথহীন মরুভূমি। আলভারেজ মিলিটারি ম্যাপ থেকে নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়া মানেই মৃত্যু। ম্যাপে এর নাম দিয়েছে তৃষ্ণার দেশ। রোডেসিয়া পৌঁছাতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিলে। পথের এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দমে গেল না, হাত পা হারা হয়ে পড়ল না। এই পথে আলভারেজ একা গিয়ে সল্সবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। ৬২ বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল, সে তার থেকে পিছিয়ে যাবে। কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্যস্থানের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখলে ম্যাপের সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরু মধ্যস্থ কূপের জায়গায় ল্যাটিচিউড লঙ্গিচিউড দেওয়া আছে। ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ ঘটিত কী একটা গোলমেলে অঙ্ক কষে বার করত আলভারেজ। শঙ্কর দেখেছে, কিন্তু শিখে নেয়নি। সুতরাং অদৃষ্টের উপরে নির্ভর করা ছাড়া আর উপায় কী? অদৃষ্টের উপরে নির্ভর করেই শঙ্কর এই দুস্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হলো। ফলে দুদিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। ম্যাপ দেখে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয়ে চোখ বুজে বার করতে পারত, শঙ্কর তার ৩ মাইল উত্তর দিকে চলে গেল। অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে। নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপন্ন হবে। প্রথমত শুধু প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস ও ইউফোরবিয়ার বন, মাঝে মাঝে গ্র্যানিটের স্তূপ। তারপর কি ভীষণ কষ্টের যে পথ চলা। খাবার নেই, জল নেই, পথ ঠিক নেই, মানুষের মুখ দেখাও নেই। দিনের পর দিন শুধু সুদূর শূন্য। দিগ্বলয় লক্ষ্য করে সে হতাশ পথযাত্রা। মাথার উপরে আগুনের মতো সূর্য, পায়ের নিচে বালি পাথর যেন জ্বলন্ত অঙ্গার। সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নক্ষত্র উঠছে, চাঁদ উঠছে, আবার অস্ত যাচ্ছে। মরুভূমির গিরগিটি একঘেয়ে সুরে ডাকছে, ঝিঝি ডাকছে। সন্ধ্যায় গভীর রাত্রে। মাইল লেখা পাথর নেই। কত মাইল অতিক্রম করা হলো তার হিসাবও নাই। খাদ্য দু একটা পাখি, কখনো বা মরুভূমির বাজার্ড শকুনি, যার মাংস জঠুর বিস্বাদ। এমনকি একদিন একটা পাহাড়ি বিষাক্ত কাঁকড়া বিছে যার দংশনে মৃত্যু, তাও যেন পরম সুখাদ্য মিললে মহা সৌভাগ্য। দুদিন ঘোর তৃষ্ণায় কষ্ট পাবার পরে পাহাড়ের ফাটলে একটা জলাশয় পাওয়া গেল। কিন্তু জলের চেহারা লাল,
কতকগুলো কি পোকা ভাসছে জলে। ডাঙায় কি একটা জন্তু মরে পচে ঢোল হয়ে আছে। সেই জলই আকণ্ঠ পান করে শঙ্কর প্রাণ বাঁচালে। দিনের পর দিন কাটছে, মাস গেল, কি সপ্তাহ গেল, কি বছর গেল, হিসেব নেই। শঙ্কর শুকিয়ে রোগা হয়ে গিয়েছে। কোথায় চলেছে তার কিছুই ঠিক নেই। শুধু সামনের দিকে যেতে হবে এই সে জানে। সামনের দিকেই ভারতবর্ষ, বাংলাদেশ। তারপর পড়ল আসল মরু কালাহারি মরুভূমির এক অংশ। দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয়ে শিউরে উঠল। মানুষ কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর? শুধুই বালির পাহাড় আর তাম্রাভ কটা বালির সমুদ্র, ধুধু করে যেন জ্বলছে দুপুরের রোদে। মরুভূমির কিনারে প্রথম দিনের ছায়ায় 127 ডিগ্রির উত্তাপ উঠল থার্মোমিটারে। ম্যাপে বারবার লিখে দিয়েছে উত্তর পূর্ব কোণ ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমি মাঝামাঝি পার হতে পারবে না, গেলেই মৃত্যু। কারণ সেখানে জল একদমই নেই। জল যে উত্তর পূর্ব ধারে আছে তাও নয়, তবে 30 মাইল, 70 মাইল ও 90 মাইল ব্যবধানে 3টি স্বাভাবিক উনুই আছে যাতে জল পাওয়া যায়। ওই উনুইগুলি প্রায়ই পাহাড়ের ফাটলে, খুঁজে বার করা বড় কঠিন। এই জন্যেই মিলিটারি ম্যাপে ওদের জায়গার অক্ষ ও দ্রাঘিমা দেওয়া আছে। শঙ্কর ভাবলে ওসব বার করতে পারবো না। সেক্সট্যান্ড আছে, নক্ষত্রের চার্ট আছে, কিন্তু তাদের ব্যবহার সে জানে না। যা হয় হবে ভগবান ভরসা। তবে যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাবার চেষ্টা সে করবে। তৃতীয় দিনে নিতান্ত দৈববলে সে একটা উনুই দেখতে পেল। জল কাদাগোলা, আগুনের মতো গরম, কিন্তু তাই তখন অমৃতের মতো দুর্লভ। মরুভূমি ক্রমে ঘোরতর হয়ে উঠল। কোনো প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল। আগের রাত্রে আলো জ্বাললে দু একটা কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে আসতো, ক্রমে তাও আর আসে না। দিনে উত্তাপ যেমন ভীষণ, রাত্রে তেমনি শীত। শেষ রাত্রে শীতে হাত পা জমে যায় এমন অবস্থা। অথচ ক্রমশ আগুন জ্বালাবার উপায় গেল, কারণ জ্বালানি কাঠ আর একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জলও গেল ফুরিয়ে। সেই সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটি পরিচিত বালুকণা খুঁজে বার করা যতদূর সম্ভব, তার চেয়েও অসম্ভব ক্ষুদ্র হাত 2 পরিধির এক জলের উনুই বার করা। সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে এই ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার সামিল। সে এমন জায়গায় এসে পড়েছে সেখান থেকে ফিরবার উপায় নেই। একটা উঁচু বালিয়াড়ির ওপরে উঠে সে দেখলে চারধারে শুধুই কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে। পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল। কিছু দূরে একটা ছোট ঢিপির মতো পাহাড়, এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এ ধরনের গ্র্যানিটের ছোট ঢিপি এদেশে সর্বত্র। ট্রান্সভাল ও রোডেশিয়ায় এদের নাম কোপোরসে, অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাবার জন্যে শঙ্কর সেই গুহায় আশ্রয় নিলে এইখানে এক ব্যাপার ঘটল। আজকের মতো এই পর্যন্তই। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। নিয়ে আসছি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে।